আমরা দেখছি যে যে কোনো সমস্যা উঠতেছে, সমস্যার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কার্ড। যে কোনো সমস্যা আসতেছে কার্ড। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজি বিরোধী কার্ড যদি দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। প্রধানমন্ত্রীকে বলতে চাই, শত্রুকে বন্ধুকে চিনে নেন। যারা আপনার পাশে বসে রয়েছে জামাত ইসলাম, ওরাই আপনার শত্রু। আমরা সুন্নি, মানুষকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আপনাকে সম্মান করি। অতএব আপনার পাশে যারা বসে রয়েছে ওরা আপনার শত্রু। প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সদস্য বসুন। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। আর স্পিকার, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা সরাই নিরপরাধ। আজকে 9 জনের জামিনে চলে আসছে। আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করতেছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। আচ্ছা, আমি মাননীয় এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তালিকাভুক্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেফতার হয়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আপনার কাছে সহযোগিতা চাই। মানহানি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিএনপি সরকার বুঝে ওঠার আগেই অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ল। এটা অকল্পনীয় ছিল। বিএনপি কেউ ইমাজিন করেনি যে মাত্র 60 দিনে তাদের এই করুণ পরিণতি হবে। ইতিহাসের সবচেয়ে তলানিতে তারা পড়ে যাবে। তবে হ্যাঁ, সুযোগে জামাত জোট বিএনপির বিরুদ্ধে বাজিমাত করেছে। আরেকবার বলছি, আপনি আপনার লোকজনের সাথে কথা বলে হোক, যেভাবেই হোক, আপনি জুলাই সনদটা পাশ করে দিন। যদি আপনি গত পরশুদিন একটা অনুষ্ঠানে বলেছেন জুলাই সনদ পাশ করা হবে, বাংলার মানুষ বিশ্বাস করতে চায় আপনি বাংলার মানুষের সাথে বেইমানি করবেন না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার এই 2 মাসের ক্ষমতায় তাকে কিন্তু অনেক কিছুই মেনটেন করতে হচ্ছে। বিভিন্ন কিছু, বিভিন্ন ইস্যু, বর্তমান বাংলাদেশে বিভিন্ন ইস্যু উঠে এসেছে। হ্যাঁ, এই জুলাই সনদ থেকে শুরু করে তেল, গ্যাস, জ্বালানি সংকট, বিদ্যুৎ, প্রচুর পরিমাণে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে আলোচনা সমালোচনা হচ্ছে। তো ইদানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা সমস্যার সমাধান একটা জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটি হলো কার্ড। যেমন প্রথমে উনি দিলেন ফ্যামিলি কার্ড, তারপরে উনি দিলেন কৃষক কার্ড, তারপরে সম্ভবত আমরা দেখতে পেলাম জ্বালানি কার্ড অর্থাৎ ফুয়েল কার্ড। এখন আবার গ্যাসের সমস্যা সমাধানে উনি আরেকটা কার্ড দেবে, এলজিবি কার্ড। তো অনেকেই এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কার্ড বাবা নামেও কিন্তু খেপাচ্ছে বা ওনাকে নামের ফসি বের করতেছে। তো এই কার্ড নিয়ে অবশেষে মুখ খুলেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ডক্টর ইউনূসের আমলের একজন সদস্য ছিল, উপদেষ্টা ছিল। সেই উপদেষ্টা অবশেষে প্রধানমন্ত্রী বরাবর একটা কথা বলেছে বা একটা বক্তব্য দিয়েছে সংবাদ সম্মেলনে। বক্তব্যটা বলতে পারেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই কার্ড লেনদেনের বিষয়টি নিয়ে। তিনি বলেছে যে বর্তমানে যেহেতু চাঁদাবাজি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, তো দয়া করে এই চাঁদাবাজি সম্পর্কে কিছু কার্ড আপনারা বিতরণ করবেন। তাছাড়াও আরেকটা বক্তব্য ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন, সুন্নি কিছু আলেম ওলামা মাঠে নেমেছে জামাত ইসলামের বিরুদ্ধে এবং জামাত ইসলামকে দেশের শত্রু, জামাত ইসলাম সরকারের শত্রু আখ্যা দিয়ে তারা একটা স্লোগান দিচ্ছে, একটা মিছিল করছে। তারা বোঝানোর চেষ্টা করছে এই বক্তব্যের মাধ্যমে বা স্লোগানের মাধ্যমে সুন্নিরা একমাত্র দেশের ভালো চায়, দেশের বন্ধু, এবং সরকারের ভালো চায়, সরকারের বন্ধু। অতএব সরকারের একমাত্র প্রধান শত্রু হলো জামাত ইসলাম, তাই জামাত ইসলামকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিতে গিয়ে তিনি বলেই ফেলেছেন যে
জামাত ইসলামকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। ঠিক এই কথার প্রেক্ষাপটে, এই কথার ধার ধরেই কিন্তু সুন্নি আলেম ওলামারা মাঠে নেমেছে জামাতের বিরুদ্ধে, যেটা বক্তব্য স্পষ্ট করেছে সুন্নি বক্তারা। বিগত হাসিনার আমলেও আমরা এরকম দেখেছি, শুনেছি। সরকারের পক্ষ নিয়ে, হাসিনার পক্ষ নিয়েও কিন্তু এই সুন্নিরা মাঠে নেমেছে। মাঠে নেমে কিন্তু এক পর্যায়ে এরকম স্লোগানের আগে বেরা দিয়েছে। অর্থাৎ সুন্নি আলেম ওলামা কিছু রয়েছে যাদের বক্তব্য, যাদের কথা, যাদের ভাষ্য, সেগুলো থেকে বোঝা যায় আসলে হলো তারা তেলতেলা মৌলবী। তারা যেদিকে পানি যাবে সেদিকেই তারা যাবে, যেদিকে জোয়ার যাবে সেদিকেই তারা যাবে। অর্থাৎ যাদের হাতে ক্ষমতা থাকবে তাদের সাথে মিলেমিশে তারা বসবাস করবে। যদি জামাতের হাতে ক্ষমতা থাকতো তাহলে 100% গ্যারান্টি এই সুন্নিরা জামাতের পক্ষেই কথা বলতো, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, বিএনপির বিরুদ্ধে কথা বলেছে বা অন্যান্য দলের বিরুদ্ধে কথা বলেছে। তো এরা হলো তেলতেলা মৌলবী। যখন যেদিকে পানি গড়বে, যখন যেদিকে জোয়ার যাবে সেদিকেই তারা ভাটা করবে। ঠিক আছে, তো এটা হলো তাদের একটা স্বভাব। যাই হোক, বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আজকে আপনারা শুনবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু আলোচনাও আপনারা শুনতে যাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে তুমুল আকারে শত্রুতা বিরাজ করছে। একসময় ছাত্রলীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল, স্লোগান দিয়েছিল, হুঙ্কার দিয়েছিল হাতে হাত রেখে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দল। এখন আবার সেই ছাত্র লীগ যখন উদাও হয়ে গিয়েছে, ছাত্রলীগ যখন গা ঢাকা দিয়েছে, ঠিক এমন সময় ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে, যেটা কয়েকদিন যাবতই গোটা দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় তাদের সংঘর্ষ, হামলা, মামলা, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলুন দর্শক তাহলে কথা না বাড়াই মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বিএনপি সরকার বুঝে ওঠার আগেই অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লো। এটা অকল্পনীয় ছিল। বিএনপি কেউ ইমাজিন করেনি যে মাত্র 60 দিনে তাদের এই করুণ পরিণতি হবে। ইতিহাসের সবচেয়ে তলানিতে তারা পড়ে যাবে। তবে হ্যাঁ, সুযোগে জামাত জোট বিএনপির বিরুদ্ধে বাজিমাত করেছে। অনলি 60 ডেজের হিসাব। দর্শক, নাহিদ ইসলামের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। ইতিহাসে কোন সরকার 2 মাসে, তার 60 দিনে এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা প্রশ্ন নাহিদের। প্রশ্ন উত্তর হচ্ছে যে না, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার 60 দিনে এতটা অজনপ্রিয় হয়নি। বাংলাদেশের অতীতের সমস্ত সরকারের ক্ষেত্রে প্র্যাকটিস হচ্ছে যে 100 ডেজ, 100 দিন হচ্ছে হানিমুন পিরিয়ড। এর মানে 100 দিনে জনপ্রিয়, অজনপ্রিয়, ব্যর্থতা, সফলতা এটা হিসাবই করা হয় না। যে 100 দিন তাদের দায়িত্ব বুঝে পেতেই সময় লাগে। অতএব 100 দিনে কি করেছে বা কি করে নাই ওটা আলোচনার বিষয় নয়। অতীতে এরকমই হতো। এটা নিয়ে 100 দিনের আগে সরকারের ব্যর্থতা, সফলতা নিয়ে কোনো কলাম দেখা হতো না। এমনকি ইউনূস সরকার ক্ষমতা এসেছে, দেখেন ইউনূস সরকার তো একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। যুদ্ধের চাইতে ভয়ানক। 1971 সালের যুদ্ধের সময় বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ভারতীয়দের হাতে ছিল। ভারতীয় সেনাবাহিনী ডিসি অফিস থেকে শুরু করে সবকিছু চালাতো, থানা টানা সব ভারতীয় বাহিনীর হাতে ছিল। মানে একটা অর্ডার ছিল। কিন্তু আপনি দেখেন যে 2024 সালে 5 আগস্ট হাসিনা পালানোর পর অনেকদিন পর্যন্ত কোনো পুলিশ ছিল না, একদম পুলিশ ছিল না। ছাত্ররা সবকিছু ঠিকঠাক করতো। এক অস্বাভাবিক পরিস্থিতি। তো দর্শক, এইসব যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিক যে পরিস্থিতি ঠিক হতে সময় লাগে। ইউনূস সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর যে ভালোভাবে দেশ চলেছে সেটা বলবো না, ভালোভাবে দেশ চলার কথা না, কিন্তু মানুষ কিন্তু সময় দিয়েছে যে না, একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি দায়িত্ব নিয়েছে। ইউনূস সরকার সফল না ব্যর্থ এটা মাপার সময় আসেনি, তাদেরকে সময় দিতে হবে। কমপক্ষে 6 মাসে মানুষ তেমন কিছু বলেনি, যদি 6 মাসের আগেই পরিস্থিতি ঠিক করে ফেলেছে মোটামুটি। 6 মাস পর সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটাই বাস্তবতা। অতীতে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখনও সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ভয়াবহ নির্যাতন করেছে বিএনপি সরকার আওয়ামী লীগের উপর। কিন্তু তারপর মানুষ ওটা নিয়ে তেমন কিছু বলেনি। যে এরকম প্র্যাকটিস ছিল যে নির্বাচন পরবর্তী সহিংসতা ইজ ভেরি নর্মাল, যেটা হতেই পারে। তার আগে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 91-তে বলেন বিএনপির ক্ষমতা আসা, 96-তে আওয়ামী লীগের আসা বলেন, এবং 2008 সালে আবার আওয়ামী লীগের ক্ষমতা আসা বলেন। আওয়ামী লীগ ক্ষমতা আসার কিছুদিন পরেই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, পিলখানা ট্র্যাজেডি ঘটেছে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। সেটা নিয়েও কিন্তু তেমন ইতিহাস এটা বিচার করছে। কিন্তু এই সরকার পাচ্ছে না, পারবে না, এই সরকার দিয়ে হবে না, এরকম আলাপ আলোচনা কিন্তু হয়নি। কারণ সবাই ভেবেছিল যে সরকার ক্ষমতা এসেছে, এখন পর্যন্ত 100 দিন হয়নি, এখন পর্যন্ত তাদের হানিমুন পিরিয়ড শেষ হয়নি। অতএব সরকার পারবে না বা পারছে না এটা নিয়ে সিরিয়াস আলোচনা হয়নি। আমাদের স্পষ্ট মনে আছে 2008 সালের কথা। তো বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিস এটা যে 100 ডেজ ইজ হানিমুন পিরিয়ড, ইজ ট্রিটেড অ্যাজ কনসিডার্ড অ্যাজ হানিমুন পিরিয়ড। কিন্তু আমাদের জুলাই বিপ্লব এইসব হানিমুন পিরিয়ডকে খেয়ে ফেলেছে। যে না,
মানুষের চিন্তাভাবনা এরকম যে জুলাই বিপ্লব হয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, রক্ত আর রক্ত, এত কিছুর বিনিময়ে যে বাংলাদেশ হয়েছে, এরপর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কারচুপি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তাদেরকে কোনো হানিমুন পিরিয়ড দেওয়া যাবে না। তারা কি পাচ্ছে কি পাচ্ছে না এটা সরকারের প্রথম দিন থেকেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে, কলাম লেখা, জনগণের বিচার শুরু হয়ে গেছে। আর অতীতের কোনো সরকার ক্ষমতায় আসার সময় সোশ্যাল মিডিয়া জাস্ট ইউনুস সরকারের সময় ছিল, আর আওয়ামী লীগ সরকারের হিসাবটা আলাদা। অতীতে বলতে সে 8 সাল ওই সময় কথা বলি, সোশ্যাল মিডিয়া এতটা জনপ্রিয় ছিল না, ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না, মানুষ এভাবে তাদের মতামত বা যাচাই খুব সহজে এক্সপ্রেস করতে পারতো না, যার ফলে জনপ্রিয় অজনপ্রিয় হওয়ার বিষয়টা এভাবে দৃশ্যমান হতো না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরের দিন থেকে বিশ্লেষণ শুরু করে দিয়েছে, এবং সেই বিশ্লেষণ এমন পর্যায়ে এসে পৌঁছেছে এবং বিএনপির কপাল খারাপ, এবং বিএনপি ওরা বলেছে যে আমাদের ভাগ্য খারাপ। 2 মাসের মধ্যে তাদের যে অবস্থা, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার 2 মাসের মধ্যে এতটা অজনপ্রিয় হয়নি। দেখেন, ক্ষমতায় আসার সাথে সাথে জ্বালানি তেলের দাম যে পরিমাণ বাড়িয়েছে তারা, যার ফলে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, এবং রমজান মাসে আপনারা দেখেছেন, এবং ঈদে দেখেছেন, ঈদে যে ভয়াবহ অবস্থাপনায় প্রায় 150 কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, যেটা হাসিনা 19 বছরের রেকর্ড ভঙ্গ করা হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী 19 বছরের রেকর্ড ভঙ্গ করা হয়েছে ঈদ অবস্থাপনা এবং ভাড়া নেওয়ার রেকর্ডে, বেশি ভাড়া নেওয়ার কি অবস্থা। তো এই যে অবস্থা, সড়ক অবস্থাপনা এবং সড়ক দুর্ঘটনা যে হার, যে পরিমাণ মানুষ সড়কে প্রাণ হারিয়েছে, নিকট অতীতে এত প্রাণ হারায়নি। জ্বালানি তেলের দাম বেড়েছে, এবং জ্বালানি তেলের দাম বাড়ার ইতিহাস আওয়ামী লীগ আমলেও আছে, কিন্তু এত নাই। কিন্তু জ্বালানি তেলের যে সংকট, জ্বালানি পেতে গভীর রাত থেকে সকাল পর্যন্ত সিরিয়াল দিতে হতো, এবং জ্বালানি তেলের সিরিয়াল দিতে যে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে, একদম মারা গেছে জ্বালানি তেলের সিরিয়ালে দাঁড়িয়ে। বাংলাদেশের ইতিহাসে এই জঘন্য ঘটনা কখনো ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে এলপিজি গ্যাসের দাম একসাথে এত কখনো বাড়ানো হয়নি, তারপর পাওয়া যায় কি পরিমাণ বেড়েছে, আপনি চিন্তা করেছেন? তো এই যে ভয়াবহ অবস্থা, অর্থনীতির যে নাজুক পরিস্থিতি, এরপর ইরান যুদ্ধের ফলে মরার উপর খারার ঘা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এবং মব, এরকম মব ইতিহাসে ছিল না। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠন আওয়ামী লীগ আমলে কোনোদিন দেখেছেন যে থানার ভিতরে ঢুকে তারা মব করেছে? নেবার। বরং আওয়ামী লীগ আমলের বিষয়টা ছিল এরকম যে পুলিশ নিজেই বিরোধী দলকে তার রুম থেকে, বাসা থেকে যে ধরে আনবে, এবং ক্ষমতাসীনরা আগে মাইকটেট দিয়ে তারপরে পুলিশকে খবর দিবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আওয়ামী লীগ আমলের প্র্যাকটিসটা ছিল এরকম, কিন্তু থানার ভিতরে ঢুকে মব, তাও আবার ক্যামেরার সামনে। আওয়ামী লীগ যে আগাম করতে এগুলো কোনো প্রমাণ ছিল না, আর ক্যামেরার সামনে, বিশ্ববাসীর সামনে থানার ভিতরে মব। এবং থানা পুলিশ কতটা অসহায় আপনি দেখেন। এবি জুবায়ের মোসাদ্দেক মামলা করতে গেছে, মামলা নিবে না কেন? ক্যামেরার সামনে, তাদের সামনে ঘটনা ঘটেছে, মামলা নিবে না, যে উপরে নির্দেশ লাগবে। এর মানে আসলে যে বাংলাদেশের সামান্যতম আইনের শাসন নাই, উপরে নির্দেশ ছাড়া যে মামলা নিতে পারে না, যে পুলিশ বলতে যে কিছু নাই, পুলিশ যে একটা ধৈঞ্চা, ওইটা যে বিএনপি লীগ মানে পুলিশ লীগ বলতো না, ওইরকম পুলিশ দল, জাতীয়তাবাদী পুলিশ, এটা জনগণের পুলিশ নয়। আপনি যে কোনো সেক্টরে যান, ফরেন পলিসিতে সামান্যতম সফলতা নাই। তারেক রহমানের কোনো বিদেশ সফরের নাম গন্ধ নাই, পররাষ্ট্রমন্ত্রীর কোনো খবরই নেই, কোথায় আসেন কি ঘোরেন মানুষ জানে না। 1 পয়সা ইনকাম বাড়ে নাই সরকারের, কিন্তু ফটকাবাজি করতে যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এখন টাকা ছাপিয়ে দেশ বাঁচাতে। বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর, শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর 2016 সালের পর এরকম লোডশেডিং জাতি আর দেখে নাই। গত পরশুদিন একজন মাননীয় সংসদ সদস্য সংসদে একটা কথা তুললেন। উনি বললেন যে উনি যে এলাকার এমপি, সে এলাকায় যে কজন পুলিশ অফিসার কর্মরত আছেন তার থানাতে, তারা সবাই মোটামুটি ছাত্রলীগের ছেলেপেলে, এবং ওরা ওনার কোনো কথা শুনছে না, বা ওরা বেসিক্যালি রাষ্ট্রের জন্য কোনো সম্পদ নয়, ওদেরকে যে কোনোভাবেই যেন ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, এমন একটি আবদার বা এমন একটি আবেদন উনি করলেন সংসদে দাঁড়িয়ে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় স্পিকার মহোদয়ের কাছে প্রার্থনা করে বললেন যে এদেরকে সরান, নইলে আমার এলাকা বা এই দেশের কোনো উন্নতি হবে না। কারণ এরা সবাই ছাত্রলীগ করে, বা এরা সবাই আওয়ামী লীগের সময় ওই আমলে নিয়োগকৃত, এরা বেসিক্যালি আমাদের এলাকার জন্য কোনো মানে প্রয়োজনীয় নয়। ঠিক আছে, ভালো কথা। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ 17 বছর শাসন করে গেছে, এই 17 বছরে তারা তো তাদের মানুষজনকে নিয়োগ দেবে। আজকে আপনারা বিএনপি পাওয়ারে এসেছেন, এখন যদি পুলিশে বা কোনো সরকারি মানে অফিসে কাউকে নিয়োগ দেওয়া হয়, এটা অবশ্যই আপনার বিএনপির মনোভাবাপন্ন বা বিএনপির লোকজনকেই দেওয়া হবে। আওয়ামী লীগও তাই করেছে, 17 বছরে এমন করে আমাদের প্রশাসনকে সাজিয়েছে যেখানে সব আওয়ামী লীগার, বিএনপির কেউই নেই, জামাতেরও কেউ নেই। তো এরা যেহেতু ওখানকার ছিল, আওয়ামী লীগার ছিল, এরা এখনও আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওদেরকে যদি আপনি চাকরিচ্যুত করতে চান বা ওদের যদি আপনার এলাকা থেকে সরিয়ে দিতে চান, আপনার এলাকা থেকে সরাবার পর যে সাব ইন্সপেক্টরটা যে এলাকা থেকে আসবে, সেও তো সেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্তই কেউ হবে। কারণ পুরো বাংলাদেশেই ছড়িয়ে আছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর সহ যত ধরনের সরকারি বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে। তো যাকেই পাঠাবে সেই তো আওয়ামী লীগের হবে।
তো আপনার এখানে তো সেভাবে পাঠিয়ে লাভ নেই। এর জন্যই আমরা বারবার বলছিলাম যে এই যে পুলিশ সংস্কার কমিশনটা ঠিক করেন, যেটা জুলাই সনদে আছে, আজকে যদি পুলিশ সংস্কার কমিশনটা ঠিক হয়ে যায় তাহলে ভবিষ্যতে কোনো দল তার দলীয় মনোনয়ন দিতে পারবে না। বন্ধুরা, আপনারা পুলিশ সংস্কার বলতে কতটুকু বুঝেন আমি জানি না, নিশ্চয়ই বুঝেন, কিন্তু এখানে একটা ক্লজ আছে যে পুলিশের নিয়োগ যখন হবে তখন যে কমিটিটা থাকবে, একটা সার্চ কমিটি করে দেওয়া হবে, সেখানে একজন বিচারপতি থাকবে, বিরোধী দলীয় একজন মানুষ থাকবে, মানে নেতা থাকবে, সরকার দলীয় নেতা থাকবে, এবং এবং সমাজের সুধীজনরাও কেউ একজন থাকবেন। এই কমিশন নিয়োগ দেবেন পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা, পুলিশদের। আমি অন্যান্য বিষয়গুলো ছেড়ে দিলাম, এই নিয়োগ নিয়ে কথাগুলো বলছি এখন, কারণ এই নিয়োগটা হলো আসল। এই নিয়োগের সময় সবাই আজ পর্যন্ত তার দলের মানুষকে নিয়োগ দিয়েছে। যেমনটি ধরেন আওয়ামী লীগ যতদিন ছিল তারা কিন্তু আওয়ামী লীগের মনোবৃত্তিতে যে সমস্ত অফিসাররা অ্যাপ্লাই করেছে, বা যে সমস্ত কর্মীরা বা যে সমস্ত মানুষ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছে, তারা সবাই আওয়ামীপন্থী। আওয়ামীপন্থী না হলে সে কখনোই সেখানে সুযোগ পায়নি। এর জন্য তো এতগুলো আওয়ামীপন্থী ক্যাডার বা আওয়ামীপন্থী ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর ওখানে এসছে। তো এখন আপনারা যদি সংস্কারটা না করেন, যদি সংস্কারটা না করে এটা এভাবে ফেলে রাখেন, তাহলে আপনারাও এখন বিএনপি থেকে দেবেন। তারপরে আপনাদের পরবর্তী যারা আসবে তারা এসে বলবে, এ কি ভাই, সব তো বিএনপির মনোবৃত্তির মানুষজন এখানে আছে, বিএনপি করে এমন কর্মীরা বা এমন পুলিশ অফিসার এখানে কাজ করছে, এখানে তো কাজ করা যাবে না। এটা কিন্তু চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া হয়ে যাবে। এর জন্যই এই জুলাই সংস্কারটা ছিল। আজকে যদি পুলিশ সংস্কার কমিশন থাকতো তাহলে আওয়ামী লীগ একসাথে এত মানুষকে তার দলের লোক হিসেবে নিয়োগ দিতে পারতো না, তাই নয় কি? কিন্তু আপনারা সেটা করছেন না। অবশ্যই এবার আপনারা করবেন না, এই জন্য এবার কেন করবেন, এবার আপনারা না করে আপনাদের ইচ্ছা মতো নিয়োগ দেবেন। নিয়োগ দিয়ে আপনারা যখন চলে যাবেন তখন যে সরকার আসবে সেই সরকার এসে আবার কান্নাকাটি করবে, হায় আল্লাহ কি দেখছি, এটা সব বিএনপির লোকজন। এই তো চলবে। এর জন্য সংস্কারটা করুন। সংস্কারটা করলে আপনারা সবাই ভালো থাকবেন, দেশও ভালো থাকবে। এবার আসি আরেকটা প্রসঙ্গে। তারেক রহমান সাহেবের কিছু অ্যাক্টিভিটিস বেশ সুনাম বয়ে আনছে পুরো দেশে, এগুলো আপনারা জানেন। কিন্তু গতকালকে সংসদে একটা ভালো ঘটনা ঘটেছে, বা একটা সুন্দর ঘটনা ঘটেছে, যেটাকে তারেক রহমান সাহেবকে প্রশংসা করতেই হয়। দেখুন, বাংলাদেশে যে নতুন একটা আইন হতে যাচ্ছে, যেটা গতকালকে পাশ হয়েছে, সেটা হলো কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি পাবে না, এবং কোনো সংসদ সদস্য কোনো প্লট বা জায়গা পাবে না। এমনটাই কথা ছিল পূর্বের থেকে। এটা প্রথম কিন্তু বলেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যে আমরা যদি সরকারি দল বিরোধী দল যেখানেই থাকি, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না, আমরা সরকারি কোনো প্লট নেবো না। এটা প্রথম বলেছিলেন বিরোধী দলীয় বর্তমান নেতা আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। পরবর্তীতে তারেক রহমান সাহেবও ইলেকশনের আগে আগে বলেছেন, আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং উনি সেটা আইনে পরিণত করবার জন্য তার কমিটি করে সংসদে উঠানো হয়েছে। এখন মজার ব্যাপার যেটা ঘটেছে, কালকে যখন এটা সংসদে উঠানো হয়েছে, মাননীয় আইনমন্ত্রী তুলেছেন, হ্যাঁ, মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হুকুমে বা তার অনুরোধে বা তার আদেশে আমরা এই আইন করতে যাচ্ছি যে কোনো সংসদ সদস্য কোনো রকম সরকারি সুবিধা পাবে না, যেমনটি গাড়ি পাবে না এবং প্লট পাবে না। এইটা বিলটা উত্থাপন করা হলো। তখন বিরোধী দল থেকে একজন মাননীয় সদস্য উঠে বলছেন যে, মাননীয় স্পিকার, এই যে এখানে বলা হচ্ছে যে সংসদ নেতার আদেশে বা সংসদ নেতার অনুরোধে এই বিলটা উঠানো হচ্ছে, এটা শুধু সংসদ নেতার একার ক্রেডিট নয়, এখানে আমাদের যে বিরোধী দলীয় নেতা আছেন ডক্টর শফিকুর রহমান, উনি তো ইলেকশনের আগেই সেটা বলেছেন, ওখানে ওনার নামটাও দেওয়া উচিত, এটা বলা স্বাভাবিক। তখন মাননীয় স্পিকার বলছিলেন হাফিজউদ্দিন সাহেব যে, দেখুন এখানে তো কারোর নাম আসবে না। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, অনেকে হয়তো খেয়াল করেছেন, তখনও মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়ে আছেন, বলবার জন্য পাশ থেকে তারেক রহমান বলছেন যে ওনার নামটাও বলেন, ওনার নামটাও বলেন। মানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই বিলের মধ্যে যেন ওনার নামটাও থাকে, যে উনি ওইটা বলেছেন। কিন্তু পাশ থেকে জয়নাল আবেদীন সাহেব অন্যকে বলছেন, এটা হতে পারে না, কারোর নাম থাকতে পারবে না। এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল, কারোর নাম থাকবে না, বিলটা পাশ হয়েছে, সেখানে তারেক রহমান সাহেবেরও নাম থাকবে না, বা আমাদের যে আমির সাহেব আছেন বা বিরোধী দলীয় নেতা আছেন ডক্টর শফিকুর রহমান, তারও নাম থাকবে না। আমার যেটা ভালো লেগেছে যে তারেক রহমান সংসদ চলা অবস্থায় সে কোনো ঝামেলায় না যাওয়ার জন্য তার আইনমন্ত্রীকে কিন্তু নির্দেশ দিচ্ছিলেন ওনার নামটাও এই বিলের মধ্যে রাখেন। কিন্তু শেষাবধি মাননীয় স্পিকার বলেছেন এখানে কারোর নাম যাবে না, এটা যাবে সংসদের। এরকম একটা প্রস্তাব উত্থাপন হয়েছে, কার দ্বারা উত্থাপন হয়েছে, কে যেটা আবিষ্কার করেছে, কে ইলেকশনের আগে কি বলেছে, কে ইলেকশনের পরে বাইরে কি বলেছে, সেগুলো কোনো আলোচ্য বিষয়বস্তু নয়। এখানে শুধু যাবে যে এই আইনটা আজকে নতুন করে বলবৎ করা হলো, যে কোনো সংসদ সদস্য কোনো ট্যাক্স ফ্রি গাড়ি পাবে না, এবং কোনো সংসদ সদস্য কোনো রকম সরকারি জমি পাবে না। আমি এই গল্পটা করলাম এই জন্য যে তারেক রহমানের অত্যন্ত সদিচ্ছা আছে, নইলে উনি ওই সময় ওনার আইনমন্ত্রীকে বলতেন না যে ওনার নামটা রাখেন। তার মানে উনি চান না কোনো রকম কন্ট্রোভার্সি হোক,
উনি কন্ট্রোভার্সি এড়াতে চান সবসময়, উনি সবসময় পরিষ্কার থাকতে চান, এই জন্য তাকে একটা ক্রেডিট দিতে হয়। আপনারা যে যাই বলেন, আপনারা যদি কেউ মনে করেন আমি তারেক রহমানের দালালি করছি তাহলে করছি, কিন্তু ব্যাপারটা একটু ভাববেন, তারেক রহমান ওখানে না বললেও পারতো যে ওনার নামটা দেন। এখন আপনি যদি যুক্তি দেখেন এটা তারেক রহমানের নির্দেশেই বলা হয়েছে, সেটাও হতে পারে, কিন্তু যদি বলা হয়েও থাকে, উনি কিন্তু সংসদে বসেই তার আইনমন্ত্রীকে অনুরোধ করছিলেন যে শফিকুর রহমান সাহেবের নামটা রাখেন। এতে করে কি এটা প্রমাণিত হয় না তার কোনো মানে কন্ট্রোভার্সিতে যাবার ইচ্ছা নেই? এটা কিন্তু প্রমাণিত হয়। এমন করেই যেন চলে সংসদ। মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা, আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সংসদের বাকি যে সদস্যরা আছেন বিরোধী দলে, তাদের প্রতি যেন সেই সম্মানটা সবসময় তারেক রহমান রাখেন, তাতে করে তার সম্মান বাড়বে, তার সম্মান কমবে না। এবং তারেক রহমান সাহেবকে আরেকবার বলছি, আপনি আপনার লোকজনের সাথে কথা বলে হোক, যেভাবেই হোক, আপনি জুলাই সনদটা পাশ করে দিন। সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত, তাদের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ মন এবং মস্তিষ্ক দুটাকেই রীতিমতো বিষাক্ত করে তুলেছে। তা আমরা বুঝতে পারছি তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা, সেই উত্তেজনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিরে জামাত জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তারা দুজনই সংসদে যে আচরণ করছেন এটি মূলত ফরমাল। একজন আরেকজনের সঙ্গে ভাব বিনিময় করছেন, সালাম বিনিময় করছেন, এবং মুখোমুখি কথা বলতে গিয়ে অথবা সংসদে ভাষণ দিতে গিয়ে তারা প্রাণান্ত চেষ্টা করছেন মূলত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু তাদের এই যে ব্যবহার বা মন মানসিকতা, এটার সঙ্গে আসলে তাদের চিন্তার কতটুকু মিল আছে এটি নিয়ে দেশবাসীর কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। এর কারণ হলো বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে অভিযোগগুলো করছেন একে অপরের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছে, এবং লন্ডনে যে বৈঠক হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান, আমেরিকার ডিপ স্টেটের গ্রিন সিগন্যাল, তারপর দিল্লির গ্রিন সিগন্যাল, এইগুলো সব একত্র করে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লির অজিত দোভাল, এদের সকলের গ্রিন সিগন্যাল নিয়ে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের ভোট একচেটিয়াভাবে বিএনপিকে দেওয়া হয়েছে জিতিয়ে আনার জন্য। অর্থাৎ ভোটের মাঠে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে মানে সন্দেহ করা হয়, আরও অনেক কিছু। অন্যদিকে সরকারি দল বলার চেষ্টা করছে যে নর্মালি এরা তো আসলে 10-12টা বেশি সিট পাওয়ার কথা না, জামাতের যারা লোকজন রয়েছে কে পাবে, এরাও আসলে ইঞ্জিনিয়ারিং করে এসেছে। এবং এই সকল যে পারস্পরিক বিদ্বেষ, এই বিদ্বেষের মধ্যে অনেক কিছুতেই রীতিমতো ঘৃণা ছড়িয়ে পড়ছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনী এলাকাতে। বিশেষ করে একজন সংসদ সদস্য, তিনি বেদমভাবে মার খেয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং তিনি সংসদে এসে প্রাণের মানে যাকে বলা হয় জীবনের নিরাপত্তা তিনি চেয়েছেন, এবং তিনি বলেছেন যে তিনি যে দৌড়ে মসজিদের ভিতরে না পালাতেন তাহলে হয়তো তাকে মেরেই ফেলা হতো। একজন সংসদ সদস্য জামাতের। এই যে এমপিদের গায়ে হাত তোলার অভ্যাস শুরু হলো, এটা আমাদের দেশে কিন্তু আগে হয়নি। আগে এমপিদের যতটা লাঞ্ছনা গঞ্জনা, এটাও সাধারণত অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত, এই কারণেই হতো। কিন্তু এইবার দেখা গেল যে প্রতিপক্ষ সরাসরি এমপিকে আক্রমণ করছে। তাহলে যারা মন্ত্রী আছেন, এমনকি প্রধানমন্ত্রী আছেন, তারাও আগামীতে মানসম্মান নিয়ে সমাজে চলতে পারবেন, ওই জিনিসটি নষ্ট হয়ে গেছে, এবং এটা ইউনূস জমানার একটা ধারাবাহিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যে মব, সেই মবতন্ত্রে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কে শিক্ষামন্ত্রী, কে শিক্ষা উপদেষ্টা, কে আইন উপদেষ্টা, ডাজ নট ম্যাটার, কে পুলিশের আইজি, কে সেনাবাহিনী প্রধান, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগ জমানাতে কে প্রধানমন্ত্রী, কে কোন মন্ত্রী ছিল, ব্যাপার নয়, সবাইকে ডিম মারো, লাথি মারো, হ্যান্ডকাপ পরো, আর পিঠমোড়া করে বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনো, আর প্রিজন ভ্যান থেকে নামাও, এবং সবাইকে হেলমেট পরে সেই কোর্ট কাছারিতে হাজির করো। এই যে একটা নির্মমতা, রাজনীতিবিদদেরকে ছোট করার, হেয় করার যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু এখনও থেমে থাকেনি, বরং এগুলো আরও বেড়ে গেছে। সরকারের যে হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডে 6 মাস হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে 6 মাস সরকারের হানিমুন পিরিয়ড যাবে, কিন্তু 2 মাসের মাথাতেই সরকারের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর বিরোধী দল যারা আছে তারা কোনো অবস্থাতেই 6 মাস পর্যন্ত তারা অপেক্ষা করতে পারছে না, তারা পারে তো আজকেই সরকারকে টেনে হেসড়ে নামায়। আর এর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী যে সকল দল, নেতাকর্মী, দেশি বিদেশি চক্র, তারা তো একেবারে ওত পেতে বসে আছে যে কখন বিএনপি ফাঁদে পড়বে, কখন জামাতে ফাঁদে পড়বে। তারা আসলে এখানে যে তৃতীয় যে শক্তিটি আওয়ামী লীগের নেতৃত্বে, তৃতীয় শক্তিটি ফাঁদ পেতে বসে আছে, এবং তারা যে আসলে এখানে বিএনপি এবং জামাত দুজনের সঙ্গে খেলবে, অথবা একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে খেলবে, একজন দ্বারা আরেকজনকে লেলিয়ে দেবে। যেমন দেখা গেল নির্বাচনের যে সময়, তখন আওয়ামী লীগের মনে হয়েছে যে জামাত
ক্ষমতায় যেন না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। কিন্তু এখন তারা মনে করছে যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এবং স্বয়ং শেখ হাসিনা তার ভাষণে তিনি নানা রকম নেতিবাচক কথা বলেছেন, অথচ ভোটের সময় মোরালেস দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে যে আওয়ামী লীগের সূত্রগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, সব জায়গা থেকেই বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, যেটি এখন বুমেরাং হয়ে গেছে। এবং তারা বলছে যে না, বিএনপি আসলে আমরা যে ভোট দিয়েছি এটা ভুল করেছি, বিএনপি আমাদের জন্য কিছু করছে না, করবেও না। তো কাজেই তারা বিএনপিকে বিপদে ফেলবে, এটা স্বাভাবিক। এবং সেই বিপদে ফেলার জন্য তাদের প্রথম পছন্দ হবে জামাতকে শক্তিশালী করা, জামাতকে ইনফ্লুয়েন্স করা, অথবা বিএনপির ঘাড়ের উপর ভর করে জামাতকে উত্তেজিত করা এবং জামাতকে পথে ঘাটে অপমান করা। যেমন দেখা গেল যে যেহেতু ভোটের মাঠে একটা সমীকরণ হয়েছে এবং তারা অনেকেই এখন বিএনপির সঙ্গে মিশে গেছে, আওয়ামী লীগের লোকজন, জামাত এখন উল্টো এদেরকে গুপ্ত বলছে, আওয়ামী লীগের লোকদেরকে গুপ্ত বলছে এবং বিএনপি লোকদেরকে গুপ্ত বলছে। এবং এটা নিয়ে যখন বাহাজ চলছে, তখন এই বাহাজের একটা ক্ষেত্রে দেখা গেল যে জামাতের কোনো শীর্ষ একজন নেতাকে এখানে আক্রমণ করা হলো, পিছনে ইন্ধন দিল আওয়ামী লীগের লোকজন, সামনে ফেজে চলে আসলো, একটা সাজানো নাটক হয়ে গেল। এবং সেখানে দেখা গেল যে বিএনপি যারা নেতাকর্মী তারা সেই ফাঁদে পা দিয়ে একটা অকারেন্স ঘটিয়ে ফেললো। এবং এটা নিয়ে যখন একটার পর একটা অকারেন্স ঘটতে থাকবে, ঘটতে থাকার পর জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, শিবিরের যে রেজিমেন্টাল ফোর্স, তাদের অর্থ আছে এবং গত 18 মাসে বা ইউনূস সাহেবের জমানাতে তারা যে শক্তিমত্তা অর্জন করেছে, আত্মবিশ্বাস অর্জন করেছে, রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো রপ্ত করেছে, এবং তারা তাদের যে বিভিন্ন লোকজন প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেভাবে তারা সেট আপ করে ফেলেছে, এবং রাজনৈতিক সমীকরণে তারা অনেক মানুষকে, দেশি এবং বিদেশি অনেক পক্ষকে নিজেদের কাছাকাছি আনতে পেরেছে। সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে অন্য যে সকল মানুষ কখনো জামাতের দিকে ফিরে তাকাতেন না, তারাও এখন জামাতের সঙ্গে একই মঞ্চে তারা বসেন। তো এই যে অবস্থা চলতেছে, সেই অবস্থা দিয়ে তারা সহজে ছাড়বেন না, এবং এটা বিএনপি জানে। যদি জিজ্ঞাসা করা হয় যে জামাতের যে প্রস্তুতি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার, সশস্ত্র সংগ্রাম করার, সেখানে তো বিএনপির আসলে এরকম সশস্ত্র সংগ্রাম করার, অগণতান্ত্রিক কোনো কাজ করার, গোপনে কোনো কাজ করার, গেরিলা যুদ্ধ করার এরকম কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। তারা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, লড়াই করবে, বড় বড় কথা বলবে, পার্লামেন্টে বড় বড় কথা বলবে, মন্ত্রিত্ব করবে, এটাকেই মনে করে রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু জামাত তাদের যে লাইন আপ, সেই লাইন আপে জেহাদ করা, সেই লাইন আপে বিপ্লব করা, সেই লাইন আপে খেলাফত প্রতিষ্ঠা করা, সেই লাইন আপে আরও অনেক কিছু করার যে অ্যাম্বিশন, অভিজ্ঞতা, কানেক্টিভিটি, এবং তাদের সামনে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে, বাস্তব উদাহরণ রয়েছে। সিরিয়াতে যা হয়েছে, লেবাননে যা হচ্ছে, মিশরে যা হয়েছে বা হচ্ছে, কুর্দিদের মধ্যে যা হচ্ছে, আফগানিস্তানে, ওয়াজারিস্তানে, পাকিস্তানের বেলুচিস্তানে যা কিছু হচ্ছে, এই সবগুলোই জামাত গভীরভাবে পর্যবেক্ষণ করে। এবং জামাতের যারা কর্মী সমর্থক, তারা এই সমস্ত ব্যাপারে একেবারে রীতিমতো পিএইচডি ডিগ্রি হোল্ডার, দে নো এভরিথিং। তো সেই দিক থেকে তাদের যে রেজিমেন্টাল ফোর্স, এর সঙ্গে যদি আগ্নেয়াস্ত্র যুক্ত হয়ে যায়, এর সঙ্গে যদি বিদেশি প্রযুক্তি যুক্ত হয়ে যায়, এক্সপার্টস যুক্ত হয়ে যায়, এখানে অনেক কিছু হতে পারে। এবং এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি বলেছেন জামাতকে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাও শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।